সহজ লেখা তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ইতিহাস বিষয়ে সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো, এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 হিস্ট্রি সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। প্রথমে দেখো তোমাদের কোন কোন অধ্যায় পড়তে হবে। প্রথম অধ্যায় যেটা ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, আর দ্বিতীয় অধ্যায় হচ্ছে বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। এই দুটি অধ্যায় তোমাদের পড়তে হবে প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। এবং কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে সেটা দেখে নাও। টোটাল 40 নম্বরের পরীক্ষা নেওয়া হয়ে থাকে এবং 1 ঘন্টা 15 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। তো প্রথমে তোমাদের 10টি এমসিকিউ প্রশ্ন থাকবে, যেগুলোর মান হচ্ছে 1 নম্বর করে, ঠিক আছে। দুটি অধ্যায় থেকে 5টি করে প্রশ্ন দেওয়া থাকবে, 10টা, 10 থেকে 10 নম্বর। এরপর থাকবে তোমাদের 6টা এসএকিউ প্রশ্ন, এগুলো হচ্ছে 1 নম্বর মানের প্রশ্ন, ঠিক আছে। দুটি অধ্যায় থেকে 3টি করে প্রশ্ন দেওয়া থাকবে, 6টা। আর এরপর হচ্ছে তোমাদের লিখতে হবে 2 নম্বর মানের 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 4 দুগুণে 8 নম্বর দেওয়া থাকবে। ওকে, এখানে 2 নম্বর মানে তোমাদের এক্সট্রা প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে, 4টির বেশি প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের 4টির উত্তর লিখতে হবে। আর এরপর হচ্ছে 4 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে 2টি, ঠিক আছে। এখান থেকেও তোমাদের এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে, 3টি অথবা 4টি প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে 2টির উত্তর লিখতে হবে। নেক্সট হচ্ছে 8 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে একটা, 2টি অথবা 3টি প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে একটার উত্তর লিখতে হবে। তো এরকম প্যাটার্নে টোটাল 40 নম্বরের প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে এবং সেখানে 1 ঘন্টা 15 মিনিট কিন্তু সময় তোমাদের জন্য থাকবে। তো চলো এখন আমি একটি কোশ্চেন পেপার এবং তাদের উত্তরগুলো দেখে নিই। আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তর যদি পিডিএফ ফাইল পেতে যাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো সেখান থেকে নিতে পারো। এবং এই অ্যাপের মধ্যে তোমরা সমস্ত সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন, প্র্যাকটিস সেট এইসব কিন্তু পেয়ে যাবে। দেখো, এই কোশ্চেন পেপারের প্রথমে কি রয়েছে, 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 10টি প্রশ্ন প্রথমে দেওয়া আছে এবং প্রশ্নের মান 1 নম্বর করে। একের কয়ের দাগে বলা হচ্ছে বাস্তিল দুর্গের পতনের তারিখটি 1790 সালের 14 জুন, 1789 সালের 14 জুন, 1789 সালের 14 জুলাই, 1779 সালের 14 জুলাই। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে আপনার তিনটা হবে, 1789 সালের 14 জুলাই, এটা হচ্ছে বাস্তিল দুর্গের পতনের তারিখ। এরপর হচ্ছে ক্ষয়ের দাগে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন 14 লুই, 15 লুই, 16 লুই না 18 লুই। তো ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন 16 লুই। এবার গয়ের দেখা হচ্ছে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন মর্স স্টিফেন লেভের রাইকার না অ্যাডাম স্মিথ। তো ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন কি, অ্যাডাম স্মিথ। ঘয়ের দেখা হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট নিজেকে ফ্রান্সের সম্রাট বলে ঘোষণা করেন 1793 খ্রিস্টাব্দে, 1799 খ্রিস্টাব্দে, 1802 খ্রিস্টাব্দে, 1804 খ্রিস্টাব্দে। তো নেপোলিয়ন বোনাপার্ট নিজেকে ফ্রান্সের সম্রাট বলে ঘোষণা করেন 1804 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন উঙ্গর দাগে, দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থের রচয়িতা হলেন প্লেটো, মন্তেস্কো, ভলতেয়ার, ডেনিস দিদেরোয়। সঠিক উত্তরটি হচ্ছে মন্তেস্কো, ঠিক আছে। দ্য পার্সিয়ান লেটার্স এই গ্রন্থের রচয়িতা। এরপর নেপোলিয়নের জন্ম হয় কোন দ্বীপে? ও এখানে অপশান রয়েছে সেন্ট হেলানা, এলবা, কর্সিকা না মরিসাস। তো নেপোলিয়নের জন্ম হয় কর্সিকা দ্বীপে, ঠিক আছে। কর্সিকা দ্বীপে নেপোলিয়নের জন্ম হয়। পরে দেখা হচ্ছে সাকলতরা ছিলেন যে শ্রেণীর মানুষ, এখানে অপশান রয়েছে দেখো, যাজক, ধনী, অভিজাত না দরিদ্র। তো সাকলতরা ছিলেন দরিদ্র শ্রেণীর মানুষ। এবার হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা রুশো, মন্তেস্কো, ভলতেয়ার না হস। তো সোশ্যাল কন্ট্রাক্ট এই গ্রন্থের রচয়িতা হচ্ছেন রুশো। এরপর হচ্ছে ঝয়ের দেখা প্রশ্ন, নেপোলিয়নের বিরুদ্ধে পোড়ামাটির নীতি গ্রহণ করে মিশর, ইংল্যান্ড, রাশিয়া না স্পেন? সঠিক উত্তর হচ্ছে রাশিয়া, ঠিক আছে। রাশিয়া নেপোলিয়নের বিরুদ্ধে পোড়ামাটির নীতি গ্রহণ করেন। এরপর ইংল্যান্ড দেখা হচ্ছে ট্রাফালগারের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন রবার্ট ক্লাইভ, রুসো, নেলসন, উইলিয়াম হান্টার। তো ট্রাফালগারের যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? উত্তর লিখবে নেলসন। পরের প্রশ্ন হচ্ছে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রথমে লিখতে হবে, ঠিক আছে। 2-1 নম্বর জায়গায় 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মানে 1 নম্বর করে দেওয়া আছে। কয়ের জায়গা হচ্ছে কোন সময়কে নেপোলিয়নের যুগ বলা হয়? উত্তর লিখবে 1799 থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে নেপোলিয়নের যুগ বলা হয়। নেপোলিয়ন প্রতিষ্ঠিত ফরাসি সাম্রাজ্য কতগুলি ডিপার্টমেন্টে বিভক্ত ছিল? এখানে উত্তর লিখবে 130টি ডিপার্টমেন্টে বিভক্ত ছিল। কত খ্রিস্টাব্দে লিপজিগের যুদ্ধ হয়? তো 1813 খ্রিস্টাব্দে লিপজিগের যুদ্ধ হয়। পরবর্তী প্রশ্ন দেখো, 2 নম্বর, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে। এখানেও 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মানে 1 নম্বর করে। বাম স্তম্ভে দেওয়া আছে ইন্টেন্ডেন্ট, লেতার দ্য ক্যাসে, বুর্বো। ডান দিকে দেওয়া আছে পরগনা, রাজবংশ আর ফরাসি কর্মচারী। তো প্রথমে রয়েছে ইন্টেন্ডেন্ট, এটা হচ্ছে ফরাসি কর্মচারী, ঠিক আছে। ইন্টেন্ডেন্ট মানে হচ্ছে ফরাসি যে কর্মচারী তাদেরকে বলা হতো ইন্টেন্ডেন্ট। এরপর হচ্ছে লেতার দ্য ক্যাসে, এটা হচ্ছে পরগনা বা গ্রেপ্তারি পরগনা। এরপর বুর্বো হচ্ছে একটি রাজবংশ, অপশন বি এর সঙ্গে মিলবে। এরকম করে আমরা কিন্তু এটাকে মিলিয়ে দিলাম। পরের প্রশ্ন দেখো, 3 নম্বরে দেখা 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। যে কোনো 4টির উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 2 নম্বর করে, 4 তখন 8 নম্বর এখানে দেওয়া আছে। প্রথমে হচ্ছে কয়ের দাগে স্পেনীয় ক্ষত কি? উত্তর লিখবে যে স্পেনের অভ্যন্তরীণ বিরোধের সুযোগে নেপোলিয়ন 1808 খ্রিস্টাব্দে
স্পেনের সিংহাসনে নিজের ভাই জোসেফ বোনাপার্টকে বসান। এতে স্পেনবাসী ক্ষুব্ধ হয়ে পর্তুগাল ও ইংল্যান্ডের সঙ্গে একযোগে ফ্রান্সের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এই যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হন ও তার মান মর্যাদা ভুল লুণ্ঠিত হয়। তার এই ব্যর্থতা স্পেনীয় ক্ষত নামে পরিচিত। দেখা হচ্ছে সেপ্টেম্বর হত্যাকাণ্ড বলতে কি বোঝো? উত্তর লিখবে 1792 খ্রিস্টাব্দে ফ্রান্সে বিপ্লবী কমিউন কয়েক হাজার রাজতন্ত্রের সমর্থক ব্যক্তিকে বন্দী করেন এবং কারাগারে অনেক মানুষকে হত্যা করে। এই ঘটনা সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত। নেক্সট হচ্ছে দৈব রাজতন্ত্র বলতে কি বোঝো? উত্তর লিখবে পৃথিবীর রাজতন্ত্রের ইতিহাসে বিভিন্ন দেশের রাজতান্ত্রিক শাসকগণ নিজেদের ওই ঈশ্বরের প্রতিনিধি হিসাবে পরিচয় দিয়েছেন এবং গড়ে তুলেছেন নিজেদের ইচ্ছামতো একটি স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা। এই ধরনের রাজতন্ত্র দৈব রাজতন্ত্র বা ঐশ্বরিক অধিকারতন্ত্র নামে পরিচিত। 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সে ফরাসি বিপ্লবের পূর্বে বুর্ব রাজবংশের রাজারা দৈব রাজতন্ত্রের ধারণা বিশ্বাস করতেন। নেক্সট হচ্ছে কোড নেপোলিয়ন কি? এখানে উত্তর দেখো, ফ্রান্সের শাসক নেপোলিয়ন দেশের বিভিন্ন প্রান্তে প্রচলিত আইনগুলোর পার্থক্য দূর করে এবং পরস্পর বিরোধী আইনগুলোর মধ্যে সামঞ্জস্য বিধান করে 1804 খ্রিস্টাব্দে দেশে এক নতুন আইন ব্যবস্থা চালু করেন। এটি কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংহিতা বলা হয় এটিকে, ঠিক আছে। দেখা হচ্ছে বার্লিন ডিক্রিতে কি বলা হয়েছিল? উত্তর লিখবে ফরাসি সম্রাট নেপোলিয়ন 1806 খ্রিস্টাব্দে 11 নভেম্বর বার্লিনে এক হুকুমনামা বা ঘোষণা জারি করে বলেন যে 1 নম্বর হচ্ছে ইংল্যান্ড বা তার উপনিবেশগুলির কোনো জাহাজ ফ্রান্সের মিত্র বা নিরপেক্ষ কোনো দেশে ঢুকতে দেওয়া হবে না। 2 নম্বর হচ্ছে এসব দেশে কোনো ব্রিটিশ পণ্য ঢুকতে দেওয়া হবে না। 3 নম্বর হচ্ছে এসব দেশে কোনো জাহাজে করে ব্রিটিশ পণ্য ঢুকলে তা বাজেয়াপ্ত করা হবে এবং এই ঘোষণা হচ্ছে বার্লিন ডিক্রি নামে পরিচিত, ঠিক আছে। এরপর দেখো চয়ের দেখা ডাইরেক্টরি শাসন বলতে কি বলছে? এখানে উত্তর লিখবে 1795 খ্রিস্টাব্দের সংবিধান অনুসারে ফ্রান্সের শাসনভার 5 জন ডাইরেক্টর বা ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়। এই শাসন ব্যবস্থা ডাইরেক্টরি শাসন ব্যবস্থা নামে পরিচিত। এই শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত অদক্ষ ও দুর্নীতিগ্রস্ত। নেক্সট প্রশ্ন হচ্ছে 4 নম্বর দেখা 7-8টি বাক্য উত্তর দাও, যে কোনো দুটি লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 4 নম্বর করে, 4 দুগুণে 8 নম্বর এখানে দেওয়া আছে। কয়ের দেখা হচ্ছে টিকা লিখতে বলা হচ্ছে টেনিস কোর্টের শপথ। তো প্রথম প্রশ্ন দেখো, এই প্রশ্নের উত্তরটি দেখো, টেনিস কোর্টের শপথ কি? মাথাপিছু ভোটের দাবি না মানায় তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা নিজেদেরকে জাতীয় সার্বভৌম ক্ষমতার অধিকারী বলে ঘোষণা করেন। তারা নিজেদের সভাকে জাতীয় সভা বা ন্যাশনাল অ্যাসেম্বলি নাম দেন। এই পরিষদ এক ঘোষণায় বলে যে কর ধার্যের অধিকার রয়েছে একমাত্র তাদেরই। এই প্রেক্ষাপটে রাজা ষোড়শ লুই জাতীয় পরিষদকে বেআইনি বলে ঘোষণা করেন। ওকে, তিনি সভাকক্ষে তালা ঝুলিয়ে দেন। তৃতীয় সম্প্রদায়ের সদস্যরা সভাকক্ষের তালা বন্ধ দেখে ক্ষুব্ধ হন। তারা তখন জিয়াত্তার নেতৃত্বে নিকটবর্তী একটা টেনিস কোর্টে সমবেত হন। এখানে তারা শপথ নিয়ে বলেন ফ্রান্সের নতুন সংবিধান তৈরি না হওয়া পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। তাদের এই শপথ টেনিস কোর্টের শপথ বা টেনিস কোর্ট ওথ নামে পরিচিত, ঠিক আছে, যেটা হচ্ছে 20 জুন 1781 খ্রিস্টাব্দে হয়েছিল, ঠিক আছে। এবার ক্ষয়ের দেখা হচ্ছে মহাদেশীয় অবরোধ কিভাবে নেপোলিয়নের পতনের কারণ হয়েছিল, ঠিক আছে। এই প্রশ্ন তোমাদের 4 নম্বর অথবা 5 নম্বর মানের ক্ষেত্রেও কিন্তু 8 নম্বর মানের ক্ষেত্রেও কিন্তু দিতে পারে। তো দেখো আমরা উত্তর লিখছি নেপোলিয়নের পতনে মহাদেশীয় অবরোধের ভূমিকা। তো নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বল প্রয়োগের দ্বারা কার্যকর করতে গিয়ে বিভিন্ন সংকটে জড়িয়ে পড়েন, যা তার পতনকে অবশ্যম্ভাবী করে তোলে, ঠিক আছে। যেমন 1 নম্বর কারণ হচ্ছে কি ফ্রান্সের অর্থনৈতিক ক্ষতি। নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ ব্যবস্থা পরোক্ষে ফ্রান্সের অর্থনীতির যথেষ্ট ক্ষতি করে। ইংল্যান্ডের অর্ডার ইন কাউন্সিল নামে নৌ প্রতিরোধের ফলে ফ্রান্সের সামুদ্রিক বাণিজ্য যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। ফলে ফ্রান্সে শ্রমিক ছাঁটাই, বেকার সমস্যা প্রভৃতি ভয়াবহ আকার ধারণ করে। 2 নম্বর হচ্ছে উপকূল দখল। নেপোলিয়ন জোর করে মহাদেশীয় অবরোধ প্রথা কার্যকর করতে গিয়ে ইউরোপের উপকূল অঞ্চলের প্রায় 2000 মাইল অঞ্চল দখল করে নেন। এছাড়া বহু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ দেশ তিনি দখল করে নিলে বিভিন্ন দেশে তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। 3 নম্বর হচ্ছে ব্যয়ভার। মহাদেশীয় ব্যবস্থা কার্যকর করতে গিয়ে নেপোলিয়ন যে বিস্তৃত ভূখণ্ড দখল করেন, সেখানে প্রত্যক্ষ দখলদারি চালাতে গিয়ে তাকে সামরিক বাহিনী সহ সর্বত্র ছুটে বেড়াতে হয়। ফলে ফরাসি সেনাদল অত্যন্ত চাপে থাকে এবং বিপুল সম্পদ ব্যয় হয়। 4 নম্বর কারণ হচ্ছে রোম ও হল্যান্ডে অসন্তোষ।
রোম ও হল্যান্ড মহাদেশীয় ব্যবস্থা মানতে অস্বীকার করায় নেপোলিয়ন সেখানে হস্তক্ষেপ করেন। তিনি রোমের শাসক পোপকে সিংহাসনচ্যুত করে তাকে বন্দি করলে খ্রিস্টান ক্যাথলিক জগৎ প্রচণ্ড ক্ষুব্ধ হয়। হল্যান্ডের শাসক লুই ওকে, যেটা হচ্ছে নেপোলিয়নের ভ্রাতা, তাকে সিংহাসনচ্যুত করে হল্যান্ড দখল করেন। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ ব্যবস্থার, ঠিক আছে, যে তার যে পতনের যে কারণ, সেই কারণগুলো আমরা এখানে লিখলাম। পরবর্তী প্রশ্ন হচ্ছে গয়ের দাগে, বিপ্লব পূর্ববর্তী ফরাসি অর্থনীতি কিভাবে ফরাসি বিপ্লবে মুখ্য ভূমিকা নিয়েছিল। ওকে, অর্থাৎ ফ্রান্সের যে অর্থনৈতিক, ফরাসি বিপ্লবের যে অর্থনৈতিক কারণ, সেইগুলো কিন্তু আমাদের এখানে লিখতে হবে। ঠিক আছে, প্রশ্নটা এখানে কিন্তু একটু ঘুরিয়ে তোমাদের দেওয়া হয়েছে। এখন উত্তর লিখে ভূমিকা দিয়ে ফরাসি বিপ্লব 1789 খ্রিস্টাব্দে যেটা হয়েছিল, আধুনিক বিশ্বের ইতিহাসে এক অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। বিভিন্ন অর্থনৈতিক কারণ ফরাসি বিপ্লবের জন্য বিশেষভাবে দায়ী ছিল। যেমন হচ্ছে 1 নম্বর হচ্ছে সরকারি অপব্যয়। ফরাসি রাজপরিবার অকাতরে অর্থ ব্যয় করে রাষ্ট্রের অর্থনৈতিক শক্তিকে দুর্বল করে দেন। 14 লুই, 15 লুই ও 16 লুইয়ের আমলে সম্রাট সহ রাজপরিবারের অমিত ব্যয়িতা ও বিলাসিতা চরমে পৌঁছায়, ফলে ফরাসি রাজকোষ শূন্য হয়। এটা হচ্ছে একটি ফরাসি বিপ্লবের অর্থনৈতিক একটি কারণ। 2 নম্বর হচ্ছে ব্যয়বহুল যুদ্ধ। 14 ও 15 লুই বিভিন্ন ব্যয়বহুল যুদ্ধে অংশ নিয়ে বিপুল অর্থ ব্যয় করেন। 16 লুই আমেরিকার স্বাধীনতা যুদ্ধে যোগ দিয়ে বিপুল অর্থ ব্যয় করেন, ফলে দেশে অর্থনৈতিক সংকট দেখা দেয়। 3 নম্বর হচ্ছে তৃতীয় শ্রেণীর করের বোঝা। রাষ্ট্র, গির্জা ও জমিদাররা তৃতীয় শ্রেণীর কাছ থেকে বিভিন্ন ধরনের কর আদায় করত। সমস্ত রকম কর মিটিয়ে কৃষকের হাতে উৎপাদন ফসলের মাত্র 20% অবশিষ্ট থাকত। এরপরের কারণ হচ্ছে অধিকারভোগীদের আয়। ফ্রান্সের প্রায় অর্ধেক কৃষি জমি ছিল যাজক ও অভিজাত সম্প্রদায়ের হাতে। জমি থেকে বিপুল আয় সত্ত্বেও তারা সরকারকে টাইলে বা ভূমিকর, ক্যাপিটেশন বা উৎপাদন কর, ভিটিং এমএ বা আয়কর কিছুই দিত না। তা সত্ত্বেও তারা রাষ্ট্রের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ভোগ করত। উঙ্গর পয়েন্টে আমরা লিখে দেখো, পরের পয়েন্টে বা 5 নম্বর পয়েন্টে মধ্যবিত্তদের দুরবস্থান। অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ মনে করেন যে বিপ্লবের আগে ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। ত্রুটিপূর্ণ অর্থনীতির জন্য দেশের দ্রব্যমূল্য ব্যাপক হারে বৃদ্ধি পেলে দরিদ্র মানুষ সীমাহীন দুর্দশার মুখে পড়ে। খাদ্য ও অন্যান্য দ্রব্যের মূল্য গরিব মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। অন্যদিকে ধনী বুর্জোয়া ব্যবসায়ী শিল্পপতিরা স্বাধীন ও অবাধ বাণিজ্যের জন্য শুল্ক ও নিয়ন্ত্রণ লোপের দাবি জানায়। এরপর দেখো আমরা উপসংহার লিখছি। ঐতিহাসিক মর্স স্টিফেন্স বিপ্লবের জন্য অর্থনৈতিক কারণের ওপর বেশি গুরুত্ব দিয়ে বলেছেন যে এই বিপ্লবের প্রধান কারণ ছিল অর্থনৈতিক ও রাজনৈতিক, দার্শনিক ও সামাজিক নয়। ঠিক আছে, তো এগুলো আমরা লিখলাম ফরাসি বিপ্লবের যে অর্থনৈতিক কারণ সেগুলো। পরের প্রশ্ন 5 নম্বর দেখে 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 8 নম্বর। প্রথম প্রশ্ন কয়েক দেখে নেপোলিয়নের সংস্কারগুলি সংক্ষেপে আলোচনা করুন। তো ভূমিকাতে আমরা লিখছি, ফরাসি শাসক নেপোলিয়ন শুধু সমরকুশলী যোদ্ধা হিসাবেই নয়, সুদক্ষ সংস্কার হিসাবেও কৃতিত্বের পরিচয় দিয়েছেন। প্রথম পয়েন্ট হচ্ছে দেখো আমরা লিখছি নেপোলিয়নের সংস্কার। ফরাসি সম্রাট নেপোলিয়নের প্রধান সংস্কারগুলি হলো নিম্নরূপ। 1 নম্বর হচ্ছে শাসনতান্ত্রিক সংস্কার। নেপোলিয়ন ফ্রান্সে আইনের শাসন প্রবর্তন করেন এবং জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা দেন। সমগ্র দেশকে 83টি ডিপার্টমেন্ট বা প্রদেশে বিভক্ত করে সেখানে প্রিফেক্ট নামে শাসক নিয়োগ করেন। তিনি প্রদেশগুলিকে বিভিন্ন জেলায় বিভক্ত করে সেখানে সাব প্রিফেক্ট নামে শাসক নিয়োগ করেন। 2 নম্বর হচ্ছে অর্থনৈতিক সংস্কার। দেশের অর্থনৈতিক সংস্কার দূর করার উদ্দেশ্যে নেপোলিয়ন বিভিন্ন পদক্ষেপ নেন। তিনি সরকারি ব্যয় হ্রাস ও অডিট প্রথা চালু করেন, সকলকে আয়কর প্রদানে বাধ্য করেন, নতুন কর না চাপিয়ে পুরনো কর আদায়ে জোর দেন, ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠান, যেটা 1800 খ্রিস্টাব্দে তিনি করেছিলেন, এটা করেন এবং বাণিজ্যের উন্নতির জন্য তিনি বণিক সংঘের পুনর্গঠন করেন। পরের পয়েন্টে আমরা লিখছি শিক্ষা সংস্কার। নেপোলিয়ন ফ্রান্সে বেশ কিছু মাধ্যমিক, ফলিত বিজ্ঞান, চিকিৎসা, কারিগরি, আইন, শিক্ষণ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, 29টি লাইসি বা আবাসিক বিদ্যালয় স্থাপন করেন। ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন 1808 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে ধর্মীয় সংস্কার। নেপোলিয়ন পোপ সপ্তম পায়াসের সঙ্গে কনকর্ডাট বা ধর্ম মীমাংসা চুক্তি 1801 খ্রিস্টাব্দে স্বাক্ষর করে পোপের সঙ্গে বিরোধ মিটিয়ে নেন। এই চুক্তির দ্বারা পোপ ফরাসি গির্জা ও গির্জার সম্পত্তির জাতীয়করণ মেনে নেয়। ফ্রান্স রোমান ক্যাথলিক ধর্মমত ও গির্জাকে স্বীকৃতি দেয় এবং স্থির হয় যে সরকার যাজকদের নিয়োগ করবে এবং পোপ তাদের স্বীকৃতি দেবে।
5 নম্বর হচ্ছে আইন বিষয়ক সংস্কার। নেপোলিয়ন বিভিন্ন প্রদেশে প্রচলিত বিভিন্ন ধরনের আইনগুলির মধ্যে সামঞ্জস্য আনতে 1804 খ্রিস্টাব্দে 2287টি মতান্তরে 2281টি বিধি সমন্বিত কোড নেপোলিয়ন নামে এক আইন সংহিতা প্রবর্তন করেন। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে নেপোলিয়নের সংস্কার। এরপর আমরা উপসংহার লিখছি, নেপোলিয়ন তার সংস্কার কার্যাবলীর দ্বারা বিপ্লব বিধ্বস্ত ফ্রান্সে শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনেন। ঐতিহাসিক ডেভিড টমসন বলেছেন যে নেপোলিয়নের শাসন শুধু প্রজা হিতৈষী ছিল না, তা বর্তমানকালের এক নায়কতন্ত্রের তুলনায় অনেক বেশি মানবিক ছিল। পরের প্রশ্ন হচ্ছে ক্ষয়ের দাগে ফরাসি বিপ্লবের পাশ্চাত্যের দার্শনিকদের অবদান আলোচনা করো। এখানে আমরা লিখছি, দেখো প্রথমে ভূমিকা। 1789 খ্রিস্টাব্দে সংঘটিত ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ফরাসি দার্শনিকগণ তাদের লেখনীর দ্বারা রাষ্ট্র ব্যবস্থার ত্রুটিপূর্ণ দিকগুলি দেশের সাধারণ মানুষের সামনে তুলে ধরেন। ফলে ফ্রান্সের শোষিত ও অবহেলিত মানুষের মনে বিপ্লবের বীজ রোপিত হয়। ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান। প্রথমে আমরা লিখছি মন্তেস্কো সম্পর্কে। ফরাসি দার্শনিক মন্তেস্কো ছিলেন দেশের বঞ্চিত শ্রেণীর প্রাণপুরুষ। মন্তেস্কো তার দ্য স্পিরিট অফ লজ বা আইনের মর্ম নামক গ্রন্থে সম্রাটের স্বৈরাচারী শাসন ও স্বর্গীয় অধিকার তত্ত্বের তীব্র সমালোচনা করেন। দ্য পার্সিয়ান লেটার্স বা পার্সিয়ার পত্রাবলী নামে অপর একটি গ্রন্থে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক মন্তেস্কো ফ্রান্সের পুরাতন তন্ত্র, অভিজাততন্ত্র ও স্বৈরাচারী রাজতন্ত্রের কঠোর সমালোচনা করেন। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সমর্থক মন্তেস্কো মানুষের ব্যক্তি স্বাধীনতা রক্ষার উদ্দেশ্যে দেশের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগকে পৃথক করার দাবি জানান। এরপর হচ্ছে আমরা ভলতেয়ার সম্পর্কে লিখছি। ভলতেয়ার ছিলেন ফ্রান্সের অন্যতম দার্শনিক, সাহিত্যিক ও চিন্তাবিদ। তিনি ফ্রান্সের স্বৈরাচারী রাজতন্ত্রের তীব্র নিন্দা করেন। তিনি তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক রচনার মাধ্যমে ফরাসি গির্জার দুর্নীতি ও কুসংস্কার, অন্ধবিশ্বাস ও অত্যাচারকে আক্রমণ করেন। তিনি ক্যাথলিক গির্জাকে বিশেষ অধিকার প্রাপ্ত উৎপাত বলে অভিহিত করেন। তার দুটি উল্লেখযোগ্য গ্রন্থ হলো কাঁদিত ও দার্শনিকের অভিধান। এরপর আমরা লিখছি রুশো সম্পর্কে। অষ্টাদশ শতকে ফ্রান্সের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য জনপ্রিয় দার্শনিক ছিলেন জ্যাক রুশো। তিনি তার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য সামাজিক চুক্তি গ্রন্থে রাজার ঐশ্বরিক ক্ষমতা চুক্তি সহকারে খণ্ডন করেন। তিনি বলেন যে রাষ্ট্রের সার্বভৌম শক্তির উৎস হল জনগণ, কারণ জনগণের ইচ্ছা অনুসারেই একদিন চুক্তির দ্বারা রাজা শাসন ক্ষমতা লাভ করেছিলেন। তাই রাজাকে যে কোনো সময় ক্ষমতাচ্যুত করার অধিকার জনগণের আছে। তিনি তার অসাম্যের সূত্রপাত গ্রন্থে বলেন যে মানুষ স্বাধীন হয়ে এবং সমান অধিকার নিয়ে জন্মায়, কিন্তু বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা তাকে দরিদ্র ও পরাধীন করে। এরপর উপসংহারে লিখছি, ফ্রান্সে বিপ্লব সংঘটিত হওয়ার ক্ষেত্রে উপরোক্ত দার্শনিকদের অতি নগণ্য অবদান ছিল বলে কোনো ঐতিহাসিক মনে করেন। অবশ্য ঐতিহাসিক রাইকার, সেতোব্রিয়া, টেইন, রুস্তান প্রমুখ ফরাসি বিপ্লবের জন্য দার্শনিকদের ভূমিকা স্বীকার করেছেন। তো এরপর দেখো আরেকটি প্রশ্ন রয়েছে গয়ের থেকে, ফরাসি বিপ্লবের পূর্বে সামাজিক ও রাজনৈতিক অবস্থা কেমন ছিল? ঠিক আছে, এই প্রশ্নে তোমরা এক্সট্রা প্রশ্ন, এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটি তোমাদের লিখতে হবে। 2টি প্রশ্নের উত্তর এখানে আমরা করে দিয়েছি। এই প্রশ্নের উত্তরটা তোমরা কিন্তু পারলে বই থেকে করে নিও। ঠিক আছে, বাকি যে 2টি প্রশ্ন এখানে করে দেওয়া হয়েছে এই দুটো কিন্তু অবশ্যই তোমরা মুখস্থ করবে ভালোভাবে। ওকে, তো দেখো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9-এ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ইতিহাস বিষয়ের 2025 সালের একটি কোশ্চেন পেপার এবং এখানে সিলেবাস এবং মার্কস ডিভিশন সম্পর্কে আমরা আলোচনা করলাম। তো এখানে যে সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো সম্পর্কে আলোচনা করা হলো, প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে বারবার। ঠিক আছে, আর যদি আমাদের এই চ্যানেলটা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে নেবে। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো যদি পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। অ্যাপের মধ্যে তোমরা সমস্ত সাবজেক্টের সাজেশন, ওকে, অধ্যায়ভিত্তিক সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এবং প্র্যাকটিস সেট এগুলো কিন্তু দেওয়া থাকবে এবং সেগুলো তোমরা সেখান থেকে কিন্তু নিয়ে প্র্যাকটিস করতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।